প্রশংসিত অ্যানুয়াল বা থার্ড সামেটিভের যে উত্তরগুলো করা শুরু করছি। আজকে আছে ক্লাস 5-এর বাংলা প্রথম স্কুল বাগবাজার মাল্টিপারপাস গার্লস হাই স্কুল। একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটা পুনরায় লেখো। তো তোমাদের দেখো এখানে কিন্তু এই জিনিসটা বলেছে, ভালো করে বুঝবে এটাকে। পুনরায় লেখো অর্থাৎ তোমার এটা লিখবে, খাতায় লিখবে, পরীক্ষায় লিখবে যে লিভিংস্টোন ছিলেন ড্যাশ দিয়ে স্কটল্যান্ডের মানুষ, পুরো লাইনটাকে লিখতে হবে। 2, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে। 3, আগা এর অর্থ হলো অগ্রভাগ মানে সামনের দিক। 4, মাটির নিচে হয় এমন একটা ফসল হলো আলু। চট্টগ্রাম বাংলাদেশে অবস্থিত। এটা খুব ইম্পর্টেন্ট 6টা, ঠিক আছে? এই 6টা খুব ইম্পর্টেন্ট। ছোটদের প্রিয় চরিত্র ঘনাদা, স্রষ্টা হলেন প্রেমেন্দ্র মিত্র। তাল নবমী ব্রত পালিত হয় ভাদ্র মাসে। এবার আসছে নিচেরগুলো। 2-এর 1-টা তাল নবমী গল্পে জটি পিসিমার ভালো নাম ছিল হরিমতি। 2-এর 2 আশীর্বাদ শব্দটির বিপরীত শব্দ হবে অভিশাপ। 2-এর 3 জুড়ি গাড়ি বলতে বোঝায় দুটি ঘোড়ায় টানা গাড়ি। 2-এর 4 বৃষ্টি শব্দটির মতো শয় টয় রয়েছে এমন দুটো শব্দ হলো স্পষ্ট এবং কষ্ট। 2-এর 5 মাস্টারদা সুরেশ সেনের প্রিয় কবি কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ভালো মন্দ এইরকম একটি জোড়া শব্দ লেখো যার একটি মানে অন্যটির বিপরীত। উত্থান পতন, উত্থান মানে হচ্ছে তার উন্নতি আর পতন হচ্ছে তার অবনতি মানে ধ্বংস। 2-এর 7 সবজি যুক্ত ওয়ালা, এরকম ওয়ালা যোগ শব্দ বাড়িওয়ালা, ফেরিওয়ালা। আসছি পরের 3-এর গুলো। দেখো 3-এর যে আছে সংক্ষিপ্ত উত্তরাও। বালক রবীন্দ্রনাথ তার বাড়ির নিচতলায় বারান্দায় বসে রেলিংয়ের ফাঁক দিয়ে কি কি দেখতেন। এইগুলো আমি টাইপ করে লিখেছি 3-এর সব, 4-এর সব। চলো সেগুলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো এখানে আমি 3-এর প্রশ্ন টুকে দিয়েছি, নিচে উত্তর লিখেছি। বালক রবীন্দ্রনাথ তার নিচের বাড়ির নিচতলায় বারান্দায় বসে রেলিংয়ের ফাঁক দিয়ে কি কি দেখতেন। উত্তর হচ্ছে বালক রবীন্দ্রনাথ তার বাড়ির নিচতলায় বারান্দায় বসে রেলিংয়ের ফাঁক দিয়ে রাস্তার লোকেদের চলাচল দেখতেন। 3-এর 2 তাল নবমী গল্পে জটি পিসিমার বাড়িতে কি বারে কেন তাদের, এটা হবে তালের, প্রশ্ন ভুল আছে, এটা হবে তালের, ল একার, তালের প্রয়োজন হয়েছিল। উত্তর হবে তাল নবমী গল্পে জটি পিসিমার বাড়িতে মঙ্গলবারে তাল নবমীর ব্রত ছিল, সেই জন্য তাদের তালের প্রয়োজন ছিল। 3-এর 2 ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন পতাকা উড়ত, তার বদলে চট্টগ্রামের বিপ্লবীরা কেমন পতাকা উড়িয়েছিলেন। ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ইংরেজদের পতাকা ইউনিয়ন জ্যাক উড়ত, তার বদলে চট্টগ্রামের বিপ্লবীরা স্বাধীন ভারতের পতাকা উড়িয়েছিলেন। 3-এর 4 বৃষ্টির দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের মনে কোন গান ভেসে আসত। বৃষ্টির দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের মনে ছোটবেলায় মায়ের মুখে শোনা বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান গানটা ভেসে আসত। 3-এর 5 একলা কবিতায় কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন। উত্তর হচ্ছে একলা কবিতায় শঙ্খ ঘোষ তার মাথার উপর গাছের পাতার ঝরে পড়াকে মস্ত আশীর্বাদ বলেছেন। 4-এর গুলো বড় প্রশ্ন উত্তর আছে 150 শব্দে। এই 1-একটা বলেছে একলা কবিতায় কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে, তার সঙ্গে থাকার ফলে চুপ থাকাটা কিভাবে কবির মনে বাজনা বাজায়। 2টো প্রশ্ন আছে, এবার তোমার লেখার সময় 2টো প্যারাগ্রাফে উত্তর লিখবে। প্রথম প্রশ্ন উত্তর আমি দেখিয়ে দিচ্ছি, এইখান থেকে এতটা, সেকেন্ড একটু ছেড়ে এখান থেকে শুরু করেছি, এখান থেকে পুরোটা, ঠিক আছে? কবি যখন একলা থাকেন তখন কবির সঙ্গে থাকে সবুজ গাছপালা আর থাকে তার ভিতর দিয়ে চলে যাওয়ার পথ। এছাড়াও কাঠবিড়ালি, গাছের ঝরা পাতা, এমনকি শাল বা তাল সুপারির বনও কবির সঙ্গে থাকে। সেকেন্ড প্রশ্নের উত্তর একসঙ্গেই রয়েছে। প্রকৃতির সবুজ গাছপালা
গাছের ছায়া ঢাকা পথ, কাঠবিড়ালি কবিকে সঙ্গ দেয়। ঝরে পড়া গাছের পাতা কবির কাছে আশীর্বাদ স্বরূপ হয়ে ওঠে। তখন কবি চুপ থেকেও অন্তরের নীরবতায় মুখরিত হয়ে ওঠেন। ঘর ও বাইরে যেন এক হয়ে কবির মনে এক মিষ্টি বাজনা বাজাতে থাকে। 4-2 তাল নবমী গল্পে উল্লিখিত ক্ষুদিরাম ভট্টাচার্যের 2 ছেলের নাম কি ছিল? তাদের মধ্যে কে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল? তাল নবমী ব্রতে নিমন্ত্রণ নিয়ে সে কি স্বপ্ন দেখেছিল? উত্তর দেখো, 3টে প্রশ্ন আমি 3খানা প্যারাগ্রাফ তৈরি করি। এখান থেকে এতটা, এখান থেকে এতটা, এখান থেকে ফিনিশটা। ঠিক আছে, তোমরা পরীক্ষায় এইভাবে প্যারাগ্রাফ করে লিখবে, তাহলে পুরো নম্বর পাবে। তাল নবমী গল্পে উল্লিখিত ক্ষুদিরাম ভট্টাচার্যের 2 ছেলের নাম ছিল গোপাল ও নেপাল। তাদের মধ্যে গোপাল জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল। যখন গোপাল জানতে পেরেছিল জটি পিসিমার বাড়িতে তাল নবমী ব্রত হবে, তখন প্রথমে সে ভেবেছিল ওনাকে সে তাল বিক্রি করবে, কিন্তু পরে ভাবলো সে যদি তাল বিক্রি না করে এমনিতেই তাকে তাল সংগ্রহ করে এনে দেয়, তাহলে হয়তো জটি পিসিমা তাকে তাল নবমীতে নিমন্ত্রণ করবেন। তাল নবমী ব্রতে গোপাল এই স্বপ্ন দেখেছিল, কিন্তু তার এই স্বপ্ন সফল হয়নি। 4-3 ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করত? এই অন্যায়ের বিরুদ্ধে চট্টগ্রামের বিপ্লবীরা কিভাবে রুখে দাঁড়িয়েছিল? ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজদের অসহনীয় অত্যাচার করত। ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা অসহনীয় অত্যাচার করত। কোনো কোনো প্রতিষ্ঠানে সাদা চামড়ার লোক ছাড়া অন্য কারো ঢোকার অনুমতি ছিল না। রেস্তোরাঁর গায়ে মানে রেস্টুরেন্টের গায়ে নোটিশ ঝুলত, কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ। এইসব ঘটনার প্রতিবাদ করতে গেলেই এদেশের মানুষের উপর অত্যাচার করা হতো। দুটো প্রশ্ন ছিল, এরপরটা দেখি। ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে চট্টগ্রাম শহরের কিছু অল্প বয়সী ছেলে ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলা বারুদের ভান্ডারকে দখল করে নেয়। আগুন লাগিয়ে দেয় অস্ত্রাগারে এবং টেলিফোন টেলিগ্রাফের অফিসেও। 2 জায়গায় তারা রেল লাইন ভেঙে ফেলে, মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ করে দেয়। ইংরেজ পুলিশ ঘাঁটিতে ব্রিটিশ পতাকা পুড়িয়ে দিয়ে সেখানে তারা স্বাধীন ভারতের পতাকা উড়িয়ে দেয়। এভাবেই তারা ইংরেজের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। মেঘের খেলা দেখে কত খেলা মনে পড়ে? কার লেখা কোন কবিতার অংশটি এটা? আর মেঘের খেলা কবির মনে কোন কোন স্মৃতি বয়ে আনে? প্রথম দুটো প্যারাগ্রাফ, প্রথম উত্তর যে উদ্ধৃত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতার পঙ্ক্তি। পরের প্যারাগ্রাফ উত্তরটা হচ্ছে মেঘের খেলা দেখে তার মনে পড়ে ঘরে কোণে লুকোচুরি খেলার কথা। একই সঙ্গে কবি মনে পড়ে ছেলেবেলার বৃষ্টির গানের কথা, মায়ের ঘর আলো করা হাসি মুখের কথা এবং মেঘের ডাকে ভয় পাওয়ার কথা। কবি মনে পড়ে মিটি মিটি আলো জ্বলছে, দেয়ালে কালো ছায়া পড়েছে এবং বাইরে বৃষ্টি পড়ার শব্দ হচ্ছে, আর দুরন্ত ছেলেটি চুপ করে মায়ের কাছে বসে গল্প শুনছে। নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 1 উল্লাস, সন্ধি বিচ্ছেদ উৎ যুক্ত লাস। 2 বনস্পতি, এটা নিপাতনের সিদ্ধ। 3 সত্যযুক্ত আনন্দ সরানন। 4 দুরন্ত হচ্ছে বিশেষণ পদ। 5 সুপর্ণার কথা শুনে মা অবাক হয়ে গেল। শুনে হচ্ছে অসমাপিকা ক্রিয়া আর গেল সমাপিকা ক্রিয়া। তাড়াতাড়ি বা ঝটপট লিখে ফেলে, শূন্যস্থানে বলবে তাড়াতাড়ি বা ঝটপট। 7 হস্য বা দীর্ঘ যোগ করেছিলেন, অর্থাৎ একটা হস্য দিয়ে করেছি চাচা থেকে চাচি, আর দীর্ঘ যোগ করেছি সুন্দর থেকে সুন্দরী। দেখো সুন্দরী দীর্ঘই রয়েছে। 8 এটি ক্লিবলিঙ্গ বাচ্চা শব্দ উদাহরণ দাও। এটা হচ্ছে কলম, মানে যার প্রাণ নেই, ক্লিবলিঙ্গ, এটা কলম। 9 আমি কথা বলিনি, বচন পরিবর্তন করে লিখতে হবে। আমি হচ্ছে এক বচন, তার বচন পাল্টালে হবে বহু বচন আমরা। কি হবে? আমরা কথা বলিনি। 10 আমি কাল তোমাদের বাড়ি যাব, উপযুক্ত পুরুষ বসিয়ে দিয়েছি। 11 টাটকা এর বিপরীত হচ্ছে বাসি। বাক্য রচনা দেখে নাও, লেখা আছে বাসি খাবার খেও না বা বাসি খাবার খাওয়া উচিত নয়। মুক্তি এর বিশ্লেষণ হচ্ছে মুক্ত। 6 কি বলেছে? পত্র রচনা করো, আর 7 3খানা রচনা দিয়েছে। আমি সবই করেছি, চলো সেটা দেখিয়ে দিই। বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে তোমার অংশগ্রহণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। প্রথমে এখানে লিখবে নিজের ঠিকানা এবং ডেট,
ঠিকানা ছোট করে দিয়েছি, নাম্বার না দিলে হবে, বি রোড, সালকিয়া, হাওড়া 6। ডেট 14/8/2024, আজকের ডেটটা দিলাম। তোমরা যেদিন লিখবে সেদিন ডেট বসাবে, মানে যেই তারিখে পরীক্ষা বাংলা সেই তারিখে ডেটটা বসাতে হয়। প্রিয় বন্ধু সুবীর, আশা করি ভালো আছো। বিশেষ কারণে তোমাকে চিঠি লিখছি। তুমি জানোই প্রতি বছর আমাদের স্কুলে 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এবছর আমি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম। আমি কবিতা আবৃত্তি করেছিলাম। প্রথমে যখন স্টেজে উঠি আমার ভীষণ ভয় করছিল, কিন্তু যখন দর্শকদের মাঝখান থেকে আমার মা আমাকে উৎসাহ দিচ্ছিলেন এবং সাথে সাথে আমার ক্লাসের বন্ধুরাও আমার নাম ধরে করতালি দিচ্ছিল, তখন আমি মনে বল পাই এবং সুন্দর আবৃত্তি শোনাই। আমি বলেছিলাম, তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, এই আবৃত্তিটা। এটা যখন শেষ হয় তখন যত দর্শক ছিলেন প্রত্যেক উঠে দাঁড়িয়ে জোরে জোরে হাততালি দিয়েছিলেন। আমি খুব খুশি হয়েছিলাম, ভাবতে পারিনি যে এত ভালোভাবে আবৃত্তি করতে পারবো। এবার তোমার পালা বন্ধু, তোমার সিটে অপেক্ষা রইলাম। কাকু কাকিমাকে আমার প্রণাম জানিও। এই তোমার বীরের মধ্যে শিবাম মাহাতো, এবার লিখবে তোমরা, এবং নিচে বাঁ দিকে অ্যাড্রেস, বন্ধু অ্যাড্রেস সুবীর দিয়েছি, নাম দিয়েছি, তাহলে লিখতে হবে সুবীর চৌধুরী প্রজন্মে, তার বাবার নাম আবি চৌধুরী, গ্রাম প্লাসপোর্ট পূর্ব বর্ধমান, এবং পিন দিয়েছি। ওকে, দেখি এবার রচনা। 7 অনুচ্ছেদ রচনা, আমার রচনা করতে হবে দুর্গাপূজা, রবীন্দ্রনাথ ঠাকুর এবং একটি রেল ভ্রমণের অভিজ্ঞতা। দুর্গাপূজা তো আমার স্ক্রিনশট মেনে নাও, এটা লিখবে তোমরা, সোজা আছে। দুর্গাপূজা এই দুটো প্যারাগ্রাফ আমি করেছি। আর রবীন্দ্রনাথ ঠাকুরটা, বিশ্বকবি রবীন্দ্রনাথ নামে সারা পৃথিবীর মানুষ জানেন। ভারতের সর্বশ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ 1861 খ্রিস্টাব্দে 7 মে, অর্থাৎ বাংলার 1268 বঙ্গাব্দে 25 বৈশাখ কলকাতার জোড়াসাঁকো অঞ্চলে বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম সারদা দেবী। এই সারদা কিন্তু রামকৃষ্ণ সারদা নয়, অন্য সারদা, নামটাই কি। বিদ্যালয়ের বাধ্যধারা জীবন ঠাকুর তার ভালো লাগেনি, তাই তিনি বাড়িতে শিক্ষকদের কাছে লেখাপড়া শেখেন। অল্প বয়স থেকে তার কবিতা, ছড়া, উপন্যাস, গল্প, নাটক ও প্রবন্ধ লেখাতে অসাধারণ দক্ষতা দেখা যায়। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন এবং সারা পৃথিবীতে তার নাম ছড়িয়ে পড়ে। রবীন্দ্রনাথ খুব ভালো গান লিখতেন, গান গাইতেন এবং ছবি আঁকতেন। তার রচিত গান রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত। বোলপুরের কাছে শান্তিনিকেতনে তিনি একটি আশ্রমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, এখন যা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি ইংরেজদের দেওয়া স্যাট উপাধি ফিরিয়ে দেন। 1941 খ্রিস্টাব্দের 7 জুন বাংলার 22 শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পরলোক গমন করেন। লাস্ট আছে একটা রেল ভ্রমণ অভিজ্ঞতা। আমি একটা অভিজ্ঞতা ছিল সেটা লিখে দিয়েছি, তোমরা যেটা পারবে সেটা দিকে বানিয়ে। একবার আমি বাবা মায়ের সাথে গিয়েছিলাম ঝাড়খণ্ডে বেড়াতে। সেখানে দেওঘর নামক স্থানে ঠাকুরের বাড়িতে আসন দেখবো বলে আমরা যাত্রা করেছিলাম। প্রথম আমার ট্রেনে করে দূরে কোথাও যাওয়া হয়েছিল। আমরা যখন হাওড়া স্টেশনে পৌঁছলাম তখন রাত 11টা। আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল 11:35। আমরা আমাদের টিকিট অনুযায়ী নিজের জায়গা খুঁজে নিয়েছিলাম। ঠিক সময় ট্রেন ছেড়ে দিয়েছিল। আমি জানলার পাশে বসেছিলাম। ঠান্ডা হাওয়া আসছিল, আমার বেশ ভালো লাগছিল। কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই, মাঝ রাতে আমার ঘুম হয়ে গেল। দেখি ট্রেনে কিছু হকার চা কফি বিক্রি করছে। ট্রেনটা সেই সময় একটা স্টেশনে দাঁড়িয়ে। আমি একটু কফি খেলাম, তারপর জানলা দিয়ে দেখি হালকা ভোরে আলো ফুটেছে। একটু পরে ট্রেন ছেড়ে দিল। কিছুক্ষণ পর জানলা দিয়ে ছোট ছোট পাহাড় দেখতে পাচ্ছিলাম। এরপর আমি আর ঘুমাইনি, জানলা দিয়ে বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে স্টেশনে যাচ্ছিলাম। সকাল 10টার সময় আমাদের ট্রেন দেওঘর স্টেশনে পৌঁছালো। আমরা যে যার ব্যাগ নিয়ে ট্রেন থেকে নামলাম। আমার ট্রেন যাত্রা খুব ভালো লেগেছিল। তাছাড়া এতটা, পরের ভিডিও আমি 2 নম্বর স্কুলটা পুরো সমাধান করে দেবো।